আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। বাংলাদেশে রজার খোলের বিতর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিতর্ক আর আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে টেকনোক্রেট কোটায় বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ইনিশিয়েটর হিসেবে এই খলিলুর রহমানের নাম ছিল আলোচনায়। এমনকি খোদ বিএনপির শীর্ষ নেতারাই তখন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। সেখান থেকে তারেক রহমান আর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডন বৈঠক থেকে খলিলুর রহমান ধীরে ধীরে হয়ে যান বিএনপির লোক, যার কারণে মন্ত্রী হয়ে তিনি বলেছিলেন নিজের ইচ্ছায় তিনি মন্ত্রী হননি, তবে নিজের ইচ্ছায় মন্ত্রী না হলেও এখন নিজের ইচ্ছে মাফিক মন্ত্রিত্ব পদমর্যাদা বজায় রেখে দীর্ঘ ছুটিতে যেতে চান। গণমাধ্যমের খবর হলো খলিলুর রহমানের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের তাতে সায় আছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর কূটনৈতিক মহলে শুধু বিস্ময় নয়, কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রথমত, খলিলুর রহমানকে কেন ছুটিতে যেতে হবে যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরও নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ এবং নজির দুটোই আছে? তাহলে কি এটি খলিলুর রহমানের নির্বাচনী প্রচারের জন্য স্ট্যান্ডবাজি, নাকি বিএনপিকে চাপে ফেলার কূটকৌশল? আবার মন্ত্রীদের এমন দীর্ঘমেয়াদী ছুটিতে যাওয়ার নজির নেই বলে সেজন্য এ সংক্রান্ত দুটি আইনে কোনো বিধানও নেই। খলিলুর রহমান জাতিসংঘের সভাপতি নির্বাচিত হলে কোন টার্মস এন্ড কন্ডিশনে 1 বছরের ছুটি সরকার মঞ্জুর করবে, তার জন্য কি সরকার নতুন করে আইন করবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আরো প্রশ্ন আছে যে বিএনপি, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক কোন চাপে পড়ে খলিলুর রহমানের এমন নজিরবিহীন আবদার পূরণ করতে চান, যেমনটি তাকে পররাষ্ট্রমন্ত্রী করার পর খোদ বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছিল। আবার বিএনপিতে বেশি অভিজ্ঞ ও ঝানু পররাষ্ট্র বিশেষজ্ঞ থাকার পরও কেন খলিলুর রহমানের চাওয়া বিএনপিকে অক্ষরে অক্ষরে পালন করতে হচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের মহাসচিবের প্রস্তাব আর আন্তর্জাতিক চাপে গত বছর এপ্রিলে রাখাইন মানবিক করিডোর নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার জন্য এই রাখাইন করিডোর তখন সেনাবাহিনীর বিরোধিতার কারণে দেওয়া সম্ভব হয়নি ইউনূসের সরকারের পক্ষে। তখন দেশীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল এই করিডোর দিলে বাংলাদেশ আঞ্চলিক ভূ রাজনীতিতে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়ত। আর এই করিডোর দেওয়ার পেছনে যার বিরুদ্ধে তখন সবচেয়ে বেশি অভিযোগ উঠেছিল তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মে মাসের শুরুতে সেনাবাহিনীর দরবার হলে অনুষ্ঠিত সভায় সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছিলেন এই ধরনের করিডোর দেয়া হবে না। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতৃত্ব খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বক্তব্য দেওয়া শুরু করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে খলিলুর রহমানের বিদেশি নাগরিকত্ব আছে বলে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছেন। খলিলুর রহমান অবশ্য বিএনপি নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তখন বলেছিলেন তাকে যদি বিদেশি নাগরিক বলা হয় তাহলে তারেক রহমানকেও বলতে হবে। 2025 সালের 24 মে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিতভাবেও খলিলুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি। ওই লিখিত দাবিতে খলিলুর রহমান ছাড়াও 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ চেয়েছিল দলটি। কিন্তু মাত্র 20 দিনের মধ্যেই দেখা গিয়েছিল খলিলুর রহমানের কারিশমা, দৃশ্যপটের চরম নাটকীয় পরিবর্তন ঘটেছিল। 13 জুন লন্ডনে তারেক রহমানের সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকে খলিলুর রহমান ছিলেন সরকার পক্ষের স্পোকসম্যান। এমনকি মাত্র 20 দিন আগে যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত দাবি নিয়ে গিয়েছিলেন, তিনি 13 জুন লন্ডনে খলিলুর রহমানের সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বৈঠক করেছিলেন। খলিলুর রহমানের এমন কারিশমা নিয়ে বিস্ময়ের ঘোর আরো বেশি হয় যখন 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। তখন টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান হয়ে যান বিএনপির পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের এমন সিদ্ধান্তে ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যের মতো বিএনপির অনেক সিনিয়র নেতারাও দ্বন্দ্বে পড়ে যান, বিস্মিত হন। দায়িত্ব নিয়ে খলিলুর রহমান পাল্টা মন্তব্য ছুড়ে দেন তিনি তো নিজের ইচ্ছে মন্ত্রী হননি। তার এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল তাহলে কার ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছেন? বিশেষ করে অতীতে কখনোই কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা সরাসরি
কোনো নির্বাচিত সরকারের মন্ত্রী হননি। সেখানে বিএনপি একসময় যার পদত্যাগ চেয়েছিল, যার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ এনেছিল, তাকে কেন তারেক রহমান নিজের ক্যাবিনেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্ব দিলেন? তবে আড়ালে আবডালে তখন আলোচনা ছিল পশ্চিমা যে দেশটির চাপে রাখাইন করিডোর দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই দেশটির চাপই শেষ পর্যন্ত তারেক রহমানের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জায়গা হয় খলিলুর রহমানের। পররাষ্ট্রমন্ত্রী হয়ে ইউনূসের আমলে যার সাথে অলিখিত দ্বন্দ্ব ছিল সেই তৌহিদ হোসেন থেকে খলিলুর রহমান ছিনিয়ে নেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করার এখতিয়ার। জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যবিধির ৩০ নম্বর বিধি অনুযায়ী প্রতি বছর অঞ্চলভিত্তিক পালাক্রম অনুসরণের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। ২০২৬ সালে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদটি নির্ধারিত হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এই পদের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিল বিগত আওয়ামী লীগ আমলে। ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এই পদে নির্বাচনের কথা জানিয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে ৮১তম অধিবেশনের সভাপতির জন্য মনোনীত করা হয়। তবে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ও সাইপ্রাস ছাড়া ফিলিস্তিনের প্রতিনিধি থাকায় ঢাকা কিছুটা ধীরে জননীতি গ্রহণ করেছিল। গত বছরের ৯ অক্টোবর তখনকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, আগামী বছরের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচনে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পরের মুখোমুখি হবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের একক প্রার্থী হিসেবে মনোনীত করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সাইপ্রাস। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে খলিলুর রহমান হবেন এই গৌরব অর্জনকারী দ্বিতীয় বাংলাদেশী। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে, নতুন সরকার পররাষ্ট্র কৌশলের পক্ষে প্রচারের চেয়ে খলিলুর রহমান গত কয়েক মাসে নিজের প্রচারেই বেশি ব্যস্ত ছিলেন। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার অধীনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটা প্রাধান্য দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা। কারণ পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকের একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনের প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। এই বিষয়টি কূটনীতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেছেন। এর মধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং ইথিওপিয়া সফর উল্লেখযোগ্য। মরিশাস যাওয়ার পথে যাত্রা বিরতি দিয়ে তিনি নিউ দিল্লিতে তার প্রথম আনুষ্ঠানিক সফর করেন। সেখানে তিনি এপ্রিল মাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্স বা ভারত মহাসাগরের সম্মেলনে যোগ দেন। ওই সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এরপর বেজিং সফরের সময় খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, খলিলুর রহমানের এই দুটি সফরের পর জটিলতা কমার চেয়ে উল্টো আরো বেড়েছে। মে মাসে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে তার সময় একটা বড় অংশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারের জন্য তিনি নিউ ইয়র্কে কাটিয়েছেন। ১৩ মে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের প্রচারে বক্তব্য দেন। এই সময় তিনি লিখিত বক্তব্যে তার ৬টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরে নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তখন অনেকের ধারণা ছিল পূর্ণ সভাপতি বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিবেন। কিন্তু টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ১ বছরের জন্য ছুটি নেবেন। গত ১৩ মে জাতিসংঘে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সংলাপে অ্যান্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান, তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে ১ বছরের রেহাই দেওয়া হবে।
তিনি আরো বলেন, পদত্যাগে একমাত্র বিকল্প নয়, বরং তিনি ছুটিতেও যেতে পারেন। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে 1 বছরের ছুটির প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। দর্শক, খলিলুর রহমান একদিকে নিজের প্রচারে বলছেন তিনি পূর্ণকালীন সভাপতি হতে চান, আবার বলছেন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের ইচ্ছে নেই, বরং নজিরবিহীনভাবে নিজের মতো করে ছুটিতে যেতে চান। আর সেটি তিনি বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার বরাত দিয়ে। এখানে দুটো প্রশ্ন আসে। প্রথমত, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার জন্য কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ তাকে ছাড়তেই হবে? ইতিহাস বলছে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই পদে থাকার নজির আছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি ছিলেন মালদ্বীপের আব্দুল্লাহ শহীদ। তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সমানতালে পালন করেছিলেন। তাহলে খলিলুর রহমান কেন বলছেন পূর্ণকালীন সভাপতি হবেন, কিংবা তিনি 1 বছরের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ছুটিতে যাবেন? নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করা সাবেক এক কূটনৈতিক বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বটি মূলত পূর্ণকালীন। সদস্য রাষ্ট্রগুলো সবসময় একজন পূর্ণকালীন সভাপতি আশা করে। এই পদের জন্য সাধারণত বিভিন্ন দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীদের বেশি মনোনীত করা হয়ে থাকে। তবে রানিং বা দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী হলে কেউ সভাপতি হতে পারবেন না। জাতিসংঘের সংবিধানে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একই সঙ্গে দুটি দায়িত্বই সমানভাবে পালন করেছিলেন, যদিও তাকে বেশিরভাগ সময় নিউ ইয়র্কেই কাটাতে হয়েছিল। সাবেক কূটনীতিকরা বলছেন খলিলুর রহমান এটাকে নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে ব্যবহার করছেন, কারণ তার যে প্রতিদ্বন্দ্বী তিনি বেশ শক্ত প্রতিপক্ষ। মার্কিন লবির বিরুদ্ধ পক্ষগুলো ভোট সাইপ্রাসের ওই প্রার্থীর পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্যই খলিলুর রহমান পূর্ণকালীন সভাপতি কিংবা ছুটিতে যাওয়ার গল্প তুলে ধরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশের নজির এমনকি প্রত্যক্ষ কোনো বিধান না থাকা সত্ত্বেও কেন নির্বাচিত হলে খলিলুর রহমানকে ছুটি দিতে চান তারেক রহমান? বাংলাদেশের মন্ত্রীদের সুযোগ সুবিধা, বেতন ভাতা এবং অন্যান্য প্রাধিকার মূলত 1973 সালের 4 নম্বর আইন বা দ্য মিনিস্টার্স অফ স্টেট এন্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন এন্ড প্রিভিলেজ অ্যাক্ট 1973 দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই আইনটিতে মন্ত্রীদের জন্য কোনো সুনির্দিষ্ট ছুটির বিধান বা অর্জিত ছুটির হিসাব রাখার কোনো আইনি কাঠামো রাখা হয়নি। আবার বেসামরিক প্রশাসনের সাধারণ সরকারি কর্মচারীদের ছুটি মূলত পরিচালিত হয় প্রেসক্রাইবড লিভ রুলস 1959 দ্বারা। এই বিধিমালার 3 নম্বর ধারা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা অর্জিত ছুটির জন্য আবেদন করতে পারেন, যা সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা ক্ষেত্র বিশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক পরিপত্র অনুযায়ী মঞ্জুর করা হয়। কিন্তু একজন মন্ত্রী যেহেতু কোনো সিভিল সার্ভিসের অংশ নন, তাই তিনি এই নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অধীনে ছুটির আবেদন করতে পারেন না। আবার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 48-3 এবং অনুচ্ছেদ 55-56 অনুযায়ী দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের উপর ন্যস্ত থাকে। যদি কোনো মন্ত্রী শারীরিক অসুস্থতা বা ব্যক্তিগত কোনো অতি জরুরি কারণে দায়িত্ব পালনে সাময়িকভাবে অক্ষম হন, তবে আইনিভাবে তিনি সিভিল সার্ভিসের মতো ছুটি নেন না, বরং তিনি প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার অনুপস্থিতির সময়কালে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তখন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কোনো ক্যাবিনেট মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেন অথবা নিজের অধীনে ফিরিয়ে নেন। রাষ্ট্রপতি তখন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে একটি সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারি করেন। মন্ত্রিপরিষদ বিভাগের একজন সাবেক সচিব বলেছেন, খলিলুর রহমানের 1 বছরের যে ছুটির কথা বলা হয়েছে সেটি শুধু নজিরবিহীনই নয়, ভবিষ্যতে এ নিয়ে ঝামেলা এড়ানোর জন্য বিধি চেঞ্জ করতে হবে, কারণ তার ছুটিতে যাওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কি হবে তা পরিষ্কার নয়। যেমন ধরুন, তিনি নির্বাচিত হয়ে নিউ ইয়র্কে যান, সেক্ষেত্রে তিনি কি দেশে সরকারি বাসা রাখতে পারবেন? যদি মাঝে মাঝে দেশে আসেন, তাহলে কি তিনি মন্ত্রীর সুবিধাগুলো তখন ভোগ করতে পারবেন? এসব প্রশ্নের উত্তর আপাতত কোনো বিধিতে নেই। যদি খলিলুর রহমানের বক্তব্য সঠিক হয় যে তারেক রহমান তাকে ছুটিতে দেওয়ার কথা বলেছেন, তাহলে প্রশ্ন হলো বিএনপি কেন খলিলুর রহমানকে ছাড়তে চাইছে না কিংবা ছাড়তে পারছে না? খলিলুর রহমান যেভাবে চাইছেন সেটি কেন তারেক রহমানকে মেনে নিতে হচ্ছে? খলিলুর রহমানের করা বাণিজ্য চুক্তি বিএনপিকে অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার পর এই প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে।
বিএনপির সিনিয়র কয়েকজন নেতা প্রশ্ন রেখেছেন 1981 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতো ঝানু কূটনীতিক বিএনপির ভান্ডারে থাকার পরও কেন বিএনপিকে খলিলুর রহমানের কথাই শুনতে হচ্ছে। বিএনপির একটি সূত্র বলছে, যে চাপে বিএনপি শত্রু থেকে রাতারাতি খলিলুর রহমান বিএনপির কাছে মধ্যস্থতাকারী হয়ে গিয়েছিল, সে একই চাপে খলিলুর রহমান সবাইকে অবাক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গিয়েছেন। এখন খলিলুর রহমানকে ছুটি দিতে তারেক রহমান প্রয়োজনে নতুন করে আইনও করতে পারেন। তাতে রজার খলিল বিতর্ক বাংলাদেশে নতুন মাত্রা পাবে, কিন্তু পর্দার আড়ালের এই শক্তির চাওয়াকে দমানো যাবে না। দর্শক, দায়িত্ব গ্রহণের অল্প কিছুদিনের মাথায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের পক্ষ থেকে উত্থাপিত একটি নজিরবিহীন ছুটির আবেদন বাংলাদেশের রজার খলিল বিতর্ককে সম্পূর্ণ এক নতুন মাত্রা দিয়েছে। প্রজাতন্ত্রের একটি শীর্ষ রাজনৈতিক ও সাংবিধানিক পদে আসীন ব্যক্তির এভাবে ছুটির আবেদন করা এবং তা নিয়ে সরকারের ভিতরে তৈরি হওয়া চাপা অস্বস্তি বাংলাদেশের প্রশাসনিক ও আইনি কাঠামোকে এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে এক চমকপ্রদ ঘটনা নিয়ে কথা বলতে এসেছি। দর্শক, আলাপের শুরুতেই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার 55 বছর চলছে। এই 55 বছরের ইতিহাসে কোনো মিনিস্টারকে ছুটি নিতে শুনেছেন? দীর্ঘ ছুটি, 1 বছরের ছুটি। শপথ নিয়েছি 5 বছর দায়িত্ব পালন করব বলে, কিন্তু তার মধ্যে যদি 1 বছর আপনি ছুটি নিয়ে বিদেশে অন্য কোনো দায়িত্ব পালন করতে যান, তখন প্রশ্ন আসে যে আসলে কি ছুটি নাকি পালানোর পথ খুঁজছেন। আর এই পালানোর পথটাকে খুঁজছেন খলিলুর রহমান, বর্তমান বাংলাদেশে বিএনপি সরকারের টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী। এবং এই খলিলুর রহমানের নামের সঙ্গে বাংলাদেশের অনেক অঘটনের কথা জড়িয়ে আছে। এই যে ইউনূসের যে 18 মাসের শাসন, সেই শাসন আমলে অনেক কিছুর হোতা এই খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটাও হয়েছে, খলিলুর রহমান সেই চুক্তির বলা যায় মধ্যস্থতাকারী, অথচ খলিলুর রহমানের এখতিয়ারের বাইরের জিনিস সেটি। খলিলুর রহমান ইউনূস সরকারের কি ছিলেন? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এই চুক্তি হবে, এটা দেখভাল করবে কে? বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় আইনগত দিকগুলো দেখবে। কিন্তু খলিলুর রহমান কোথা থেকে এসে এই চুক্তিগুলো বাস্তবায়ন করেন বা এই চুক্তিগুলো সমন্বয় করেন? অর্থাৎ নানা রকম অপকর্মের হোতা এই খলিলুর রহমান। এবং সত্যিকার অর্থে ধীরে ধীরে থুলের বিড়ালগুলো বেরিয়ে আসছে বিধায় খলিলুর রহমানের নজিরবিহীন একটা ঘটনা যে তিনি ছুটিতে যাচ্ছেন, এমন আলাপ ইতিমধ্যে শোনা যাচ্ছে, যেটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমি নজিরবিহীন বললামই। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন এবং চমকপ্রদ ঘটনা ঘটেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অর্থাৎ ইউএনজি এর সভাপতি নির্বাচিত হলে নিজের সরকারি পদ থেকে পুরো 1 বছরের জন্য ছুটি নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খলিলুর রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পদত্যাগ নয়, তিনি নিতে চান 1 বছরের লম্বা ছুটি। পররাষ্ট্রমন্ত্রীর এই নজিরবিহীন পরিকল্পনা এখন দেশের কূটনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভ্রুকুটি বা বিস্ময়ের জন্ম দিয়েছে। যেখানে একটি নতুন সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণে পররাষ্ট্রমন্ত্রীর সার্বক্ষণিক উপস্থিতি বাধ্যতামূলক, সেখানে 1 বছর অনুপস্থিত থাকার এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? এর পেছনে দেশের কি লাভ বা কি ক্ষতি? আর আমাদের পররাষ্ট্রনীতি বা এখন কোন দিকে যাচ্ছে? এই মুহূর্তের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত গত 13 মে জাতিসংঘে অনুষ্ঠিত একটি অনানুষ্ঠানিক মতবিনিময় বা ইন্টারেক্টিভ ডায়ালগ চলাকালীন এই বিস্ফোরক তথ্যটি সামনে আসে। সেখানে ইউরোপের দেশ অ্যান্ডোরার একজন প্রতিনিধি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরাসরি প্রশ্ন করেন। তিনি জানতে চান, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পালন করতে হলে খলিলুর রহমানকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কিনা। এই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যা বলেন তা রীতিমতো সবাইকে চমকে দিয়েছে। তিনি সরাসরি বলেন, আমি কি পদত্যাগ করব? না,
আমার প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণ করার জন্য আমাকে 1 বছরের জন্য অব্যাহতি দেওয়া হবে। পদত্যাগই একমাত্র বিকল্প নয়, আমি ছুটিতে যেতে পারি। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পরিষ্কারভাবে ইঙ্গিত করে যে এই 1 বছরের ছুটির পরিকল্পনাটি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে এবং বিষয়টি চূড়ান্ত বা নিষ্পত্তি করা হয়েছে। তবে এই পুরো বিষয়টি সবচেয়ে বেশি চমকে দিয়েছে খোদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারাই এই ধরনের কোনো ব্যবস্থার কথা আগে থেকে জানতেনই না। স্বাভাবিকভাবেই ঘরের ভেতরের এই সমন্বয়হীনতা এবং হুট করে এমন বড় সিদ্ধান্তের কথা জানতে পেরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে। বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার প্রাথমিক মেয়াদের সিংহভাগ সময়ে বিদেশে কাটিয়েছেন মূলত ইউএনজিএ বা জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে। আর এখানে এই প্রশ্ন উঠছে, নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় স্বার্থকে কতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এই ঘটনাটি বর্তমান কূটনৈতিক এবং নীতি পর্যবেক্ষকদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, দেশের আইন অনুযায়ী একজন মন্ত্রী কি এভাবে 1 বছরের জন্য ছুটি নিতে পারেন? বাংলাদেশের রুলস অফ বিজনেস বা কার্যপ্রণালী বিধি অনুযায়ী একজন মন্ত্রীকে ছুটি দেওয়ার পূর্ণ এখতিয়ার ও কর্তৃত্ব একমাত্র প্রধানমন্ত্রীর রয়েছে। ছুটিকালীন সময়ে প্রধানমন্ত্রী চাইলে নিজেই সরাসরি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন, অথবা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অন্য কোনো মন্ত্রীকে এই মন্ত্রণালয়ের কার্যক্রম দেখভালের দায়িত্ব অর্পণ করতে পারেন। আইনের দিক থেকে এটি সম্ভব হলেও গণমাধ্যমের সাথে আলাপকালে বেশ কয়েকজন সাবেক কূটনীতিক জানিয়েছেন যে একজন দায়িত্বরত পররাষ্ট্রমন্ত্রীর অন্য একটি আন্তর্জাতিক পদে কাজ করার জন্য 1 বছরের দীর্ঘ ছুটি নেওয়াটা বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ নজিরবিহীন। আমি বললাম যে 55 বছরের ইতিহাসে এমনটা নেই। শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এমন আছে কিনা আতিপাতি করে খুঁজতে হবে রীতিমতো। এই ঘটনাটিকে কূটনীতিকরা নজিরবিহীন বলছেন। এর পাশাপাশি গত 17 ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের সামগ্রিক পররাষ্ট্রনীতির ব্যবস্থাপনা ও দিক নির্দেশনা নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলছেন এই অভিজ্ঞ কূটনীতিকরা। আসুন এবার দেখে নেওয়া যাক দায়িত্ব নেওয়ার পর থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঠিক কি করেছেন। 4 মাস চলমান তার দায়িত্বের তিনি কার্যভার গ্রহণের পর থেকে বেশ কয়েকটি হাই প্রোফাইল বিদেশ সফর করেছেন। এর মধ্যে রয়েছে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং ইথিওপিয়া সফর। ভারত সফরে তিনি কি করলেন? গত এপ্রিল মাসে মরিশাসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যাওয়ার পথে ভারতের নতুন দিল্লিতে একটি যাত্রা বিরতি বা স্টপ ওভার করেন তিনি। এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক দিল্লি সফর। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেন। সফরের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠকে জ্বালানি সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এরপরের সফরে তিনি যান বেইজিং এ। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই সফরের মূল ফোকাস ছিল বহুল আলোচিত তিস্তা নদীর প্রকল্প সংক্রান্ত সহযোগিতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের প্রস্তুতি। মে মাসে খলিলুর রহমান সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে অভিযোগ রয়েছে নিউ ইয়র্কে তার কাটানো সময়ের সিংহভাগই ব্যয় হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের প্রচারণায়। অবশ্য ওয়াশিংটনের সংক্ষিপ্ত সফরে গিয়ে তিনি জ্বালানি সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করেন। এই সমস্ত সফরের পর পররাষ্ট্র নীতি বিশ্লেষকরা কিন্তু বেশ চিন্তিত। তাদের মতে যে কোনো নতুন সরকারের প্রথম বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে সরকারের কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ করতে হয়, আন্তর্জাতিক অঙ্গনে আস্থা বাড়াতে হয় এবং দেশের জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু পর্যবেক্ষকদের মতে বর্তমান প্রশাসনের অধীনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় এক ধরনের
গতিশীলতা ও কৌশলগত স্পষ্টতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা জোরালোভাবে দাবি করছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের অনেকগুলোই দেশের ব্যাপক জাতীয় স্বার্থের চেয়ে তার ব্যক্তিগত জাতিসংঘের নির্বাচন ক্যাম্পেইন বা প্রচারণার সাথে বেশি জড়িত বলে মনে হয়েছে। আগামী 2 জুন জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক কূটনীতিকরা মনে করিয়ে দিচ্ছেন যে বিএনপি দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় ফিরে এসেছে। তারা উত্তরাধিকার সূত্রে এমন এক আঞ্চলিক ও বৈশ্বিক পরিবেশ পেয়েছে যা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই মুহূর্তে দেশের প্রয়োজন অত্যন্ত সক্রিয়, সুনিপুণ ও সমন্বিত কূটনীতি। একজন সাবেক কূটনীতিক তো স্পষ্ট করেই বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একটি পূর্ণকালীন দায়িত্ব। দেশের জাতীয় স্বার্থ রক্ষা ও তা হাসিল করার জন্য বিদেশি সরকারগুলোর সাথে নিরবিচ্ছিন্ন ও সার্বক্ষণিক যোগাযোগ প্রয়োজন হয়। সেখানে 1 বছরের ছুটি কতটা যৌক্তিক তা ভাববার বিষয়। একজন অত্যন্ত দক্ষ, উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ কূটনীতিক হওয়া সত্ত্বেও দেশের এই ক্রান্তি লগ্নে পূর্ণকালীন পররাষ্ট্র মন্ত্রীর পদ ফাঁকা রেখে 1 বছরের জন্য জাতিসংঘের সভাপতি হতে যাওয়া নিয়ে বিতর্ক থামছেই না। আগামী 2 জুনের নির্বাচনের ওপর এখন অনেক কিছু নির্ভর করছে। চিন্তা করুন, বাংলাদেশের মানুষ এই যে গত 2 বছর ধরে ইউনূস 18 মাস ধরে আপনাকে নিয়ে আমাকে নিয়ে ফুটবল খেলেছে। ইউনূসের ধারাবাহিকতায় এসেছে তারেক রহমান সরকার। এই সরকারের সময়ও এখন নানা রকম ফুটবল খেলা চলছে এবং আপনারা সাম্প্রতিক সময়ে তো দেখছেন, শুনছেন ইউনূসের উপদেষ্টারা কি বলছে। কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে নানা রকম অনাচারের কথা আলাপ হচ্ছে। 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এই দেশের মানুষকে জিম্মি করে রাখবে অল্প কিছু মানুষ, এটি কি হতে পারে? এখন এই যে নানা রকম অপকর্মের হোতা এই খলিলুর রহমান, যার কারণে অনেকের মনে প্রশ্ন আসছে যে খলিলুর রহমান কি 1 বছরের জন্য নিরাপদে বাইরে চলে যেতে চাইছেন? নিরাপদে তিনি অবজার্ভ করতে চাইছেন যে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে, যার দরুন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি নজিরবিহীনভাবে, যা বাংলাদেশে কখনো ঘটেনি, ছুটি নিয়ে তিনি জাতিসংঘে দায়িত্ব পালন করতে যেতে চান। জাতিসংঘে যদি দায়িত্ব পালন করতে যেতেই চান, ছেড়ে দিন, এই দায়িত্ব দিয়ে চলে যান। কিন্তু না, তিনি ছাড়বেন না, তিনি ছুটি নিচ্ছেন। বুঝুন তাহলে আপনাকে আমাকে নিয়ে কেমন ফুটবল খেলা চলছে। আমাদের বুঝতে হবে, আমাদের সচেতন হতে হবে। ইউনূসের শাসনটা ছিল একটা ষড়যন্ত্রের শাসন। আজকে এতদিন পরেও যদি বাংলাদেশের মানুষ যদি না বোঝেন, তাহলে কপালে দুঃখ আছে। এবং সেই শাসনেরই ধারাবাহিকতায় তারেক রহমান সরকার, তারেক রহমান কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না। কন্ট্রোল যদি করতেই পারতেন, তাহলে একজন মন্ত্রী এইভাবে ছুটি নেবেন আর তাতে তারেক রহমান সম্মতি দেবেন। তারেক রহমান জানেন না যে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নজির নেই, ঘটনা নেই অতীতে? যদি জেনে থাকেন তাহলে কেন? তার মানে তারেক রহমান কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না, এটাই বাস্তবতা। কাজেই আমরা বলতেই পারি যে এই যে অপকর্মের হোতা খলিলুর রহমান আসলে কি ছুটি নিচ্ছেন নাকি পালানোর পথ খুঁজছেন, সেটি এখন বড় প্রশ্ন। সামনে কি ঘটছে আমাদের নিশ্চয়ই দেখতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।